অবশেষে ভারতের বিশ্বকাপ জয়। 11 বছর পর আইসিসি ট্রফির খরা কাটল এবং 29 তারিখের আগে এবং 29 তারিখ ফাইনাল জেতার পর টন টন নিউজ প্রিন্ট, প্রচুর লাখ লাখ ভিডিও, সেগুলো ভাইরাল হওয়া, প্রচুর আবেগ এবং তার আগে প্রিপারেশন, নানা রকম মত অমত, মতান্তর, বাদ প্রতিবাদ, বিভিন্ন বিশেষজ্ঞ, আমরা সবাই বিশেষজ্ঞ হয়ে নানা রকম আলোচনা, তক্র বিতক্র চলছিল। এখন আবার অন্যরকমভাবে চলছে, ভালো লাগা। তো অবভিয়াসলি আমি 29 তারিখ রাত্রিবেলা সন্ধ্যে থেকে খেলা দেখেছি এবং তারপরেও প্রাইজ ডিস্ট্রিবিউশন, প্লেয়াররা কি বলছে ইত্যাদি ইত্যাদি। তো কিভাবে 30 রান 5 ওভার বাকি থাকতে কিভাবে জিতলো ইত্যাদি ইত্যাদি এবং কোনখান থেকে ম্যাচ গুলো, এইসব বিশেষজ্ঞর মতামতে আমি আর নাই গেলাম, কেননা আমিও তো সেই বিজ্ঞ বিশেষজ্ঞ, সুতরাং সেই মতামতে যাচ্ছি না। আমি একটু বা আমরা সবাই মিলে একটু অন্যরকম কিছু খোঁজার বা বোঝার চেষ্টা করি। এর পেছনে মনস্তত্ত্ব, মানে এই 11 বছর ধরে নক করা, ফাইনাল সেমিফাইনাল হেরে যাওয়া, এই 1 বছরের মধ্যে দুটো ফাইনাল, WTC মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্সের ফাইনালে হেরে যাওয়া, 7 মাস আগে 50 ওভারের বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়া এবং অবশেষে তো কিরকম মনস্তত্ত্ব সেখান থেকে, মানে সেদিনকে 29 তারিখের ম্যাচও প্রথম 3 উইকেট পড়ে যাওয়া, তারপর ওরমভাবে ফাইট ব্যাক করা, তারপর বোলিং করতে এসে প্রথমেই উইকেট পাওয়া, তারপর আস্তে আস্তে ওই লেভেলের পার্টনারশিপ, ক্লাসন আর মিলারের ওই ধরনের একটা পার্টনারশিপ, মানে ক্লাসন তো ছিঁড়ে তছনছ করে দিয়েছিল এবং 5 ওভারে মাত্র 30 রান, মানে যে কোনো বাচ্চা ছিল হাসতে হাসতে জিতবে, সেখান থেকে ম্যাচ ঘোরানো, মানে এটা কি প্রচন্ড না মারাত্মক মানসিক শক্তি, ভাগ্য, মানে যেটাকে লাক বলি, মানে কি মানসিক শক্তি তার এতদিন ছিল না, হঠাৎ এসে গেল, বা অন্য টিমের নেই ভারতের এসে গেল, বা তাদের কি হচ্ছে, মানে এটা জটিল, মানে কি একটু বোঝার চেষ্টা করি। আসলে এই সবগুলো সারফেস থেকে ছাড়ালে আমার যেটা মনে হয়, আমরা যেটা দেখতে চাইলে দেখতে পাবো, সেটা হচ্ছে যে মানুষ, সেটা যে কোনো পারফর্মার হতে পারে, প্লেয়ার হতে পারে, আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে, আমরা যদি ফুল অন আমাদের অ্যাটেনশন দিয়ে আমাদের ভালো লাগাটা যেটা, সেইটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাই, আমি চেষ্টা শব্দটা বলবো না, কারণ চেষ্টার মধ্যে একটা কষ্ট জড়িত আছে। আমি যেটা ভালোবাসি, এটা কপিল দেবের একটা মারাত্মক উক্তি মনে পড়ছে। কিছুদিন আগেই দেখছিলাম, কপিল দেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখনকার প্লেয়ারদের প্রচন্ড চাপ, প্রচন্ড টেনশন। কপিল বলে, চাপ মানে চাপ কিসের, মানে খেলতে ভালো লাগে না হবে, তাহলে যদি চাপ হয় খেলার দরকার নেই, মানে খেলতে তো প্রচন্ড ভালো লাগছে, সেই জন্যই তো সে সেটা করছে। মানে আর একটা বিরাট কোহলির একটা মন্তব্য মনে পড়ছে, অসামান্য, সেটা বোধহয় আমি আগের একটা কোনো ব্লগে বলেওছিলাম, যে এইরকম অনেকটা, যে ইটস ভেরি ইজি টু টেক এ ডে অফ ফ্রম প্র্যাকটিস, বাট ইটস ইজিয়ার নট টু টেক ডে অফ হোয়েন আই এম চেজিং মাই ড্রিম। এই প্রসঙ্গে আরেকজনের কথা বলি, রাহুল দ্রাবিড়। কি অসামান্য, মানে যত দেখছি, মানে রাহুল দ্রাবিড়ের যখন খেলতো তখন একরকম ভাবে তার প্রতি ভালো লাগা ছিল, কিন্তু তখন তো অবভিয়াসলি সৌরভের প্রতি, সচিনের প্রতি এবং লক্ষণের প্রতি ভালোবাসাটা পরবর্তীতে সেহবাগের প্রতি বেশি ছিল, রাহুল একটু ব্যাকসিডে ছিল আমাদের ভালো লাগার কোশ্চেন্টের জায়গা থেকে। কিন্তু পরবর্তীকালে যত দেখছি মানুষটা একেবারে সোনার খনি। যাই হোক, রিসেন্ট একটা মন্তব্য দেখলাম, এই 29 তারিখেই যতীন বলে একজন অ্যাঙ্কার আছেন ওই স্টারের, মানে স্পোর্টস চ্যানেলের, মানে প্লেয়ারদের প্রচুর ইন্টারভিউ নেন, কমেন্ট্রি করেন।
যতীন যখন রাহুল দ্রাবিড়কে ধরে জিজ্ঞেস করছে খেলার দিনের সকালে যে এরকম একটা ক্যাম্পেইন চলছে, হ্যাশট্যাগ চলছে যে ইটস ডু ইট ফর দ্রাবিড়, রাহুল দ্রাবিড় কিন্তু একটু থেমে গিয়ে বলে, প্লিজ মানে তোমরা যদি আমাকে চেনো, যতীনকে বলে তুমি যদি আমাকে চেনো, দর্শক যদি আমাকে চেনে, সো প্লিজ স্টপ দিস ক্যাম্পেইন। কারণ আমার জন্য করা মানে আমি মানে এটা বুঝুন, মানে রাহুল মানে এটা তো যে কোনো মানুষের, যে কোনো অ্যাচিভারের, যে কোনো ওই লেভেলের মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগবে যে আমার জন্য এত মানুষ প্রে করছে। রাহুল দ্রাবিড় কিন্তু সেটাকে অসম্মান করছেন না, তার মনস্তত্ত্বটা বুঝুন। উনি বলছেন না প্লিজ ডোন্ট ডু দিস, এই ক্যাম্পেইনটা বন্ধ করুন, আমার জন্য না, আমাদের টিমকে জিততে হবে, বিকজ দ্যাট ইজ দেয়ার। আমরা ফাইনালে উঠেছি এবং ফাইনালে উঠে আমাদের লক্ষ্যটা কাপ জেতা, যে কোনো টিমেরই লক্ষ্য, সুতরাং আমাকে ওটা করতে হবে, কারোর জন্যে করতে হবে এরকম এই কথাটা বাজে। এই প্রসঙ্গে আর একটা কথা বলি, বেশ কিছু বছর আগে রাহুল দ্রাবিড়কে সাম্মানিক ডক্টরেট মানে পিএইচডি যারা করেন তারা তো ডক্টরেট উপাধি পান, কোন একটা ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রির জন্য ওনাকে মনোনীত করা হয়। ওনাকে যখন বলা হয় উনি সবিনয় প্রত্যাখ্যান করে বলেন যে না আমি এটা নিতে পারবো না, তার কারণ আমি আমার ওয়াইফকে দেখেছি পিএইচডি ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য কি অমানসিক পরিশ্রম করেছে বছরের পর বছর। তো আমি সেটা শুধু মানে হাসতে হাসতে পোডিয়ামে গিয়ে ডক্টরেট ডিগ্রিটা পেয়ে যাবো, এটা সম্ভব নয় আমার পক্ষে। বুঝুন, সে যেটা খেলেছে, সে যেটার পেছনে ঘাম রক্ত ভালোবাসা ঝরিয়েছে, সেটাতে সে যা পাওয়ার পেয়ে গেছে, সেখান থেকে সে পেতে রাজি। যেটা সে কিছু করেনি সেখান থেকে কেন সম্মানিত পাবে? এই হচ্ছে রাহুল দ্রাবিড়। যাই হোক, যেখানে ছিলাম সেখান থেকে সরে গেলাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু চেষ্টাটাই করতে পারি, আমরা জানি না। হ্যাঁ মানে অবভিয়াসলি কিছু ডিসিশন, আবার এইটাও মজা আছে, যখন বোধহয় 16তম ওভার বা 14তম ওভারে যদি না ভুল করি, যখন 14 বা 15তম ওভারে যখন আবার আমাদের ইয়েকে দিচ্ছে, স্পিনারকে দিচ্ছে, এক সেকেন্ড, হ্যাঁ যখন অক্সারকে বলটা দিচ্ছে, তার আগেও অক্সার মার খেয়েছে এবং সেই ওভারে যখন 22 না 24 রান দিল ম্যাচ শেষ, এবং তখন আমরা অনেকেই বলছিলাম, মনে মনে বলছিলাম, বিশেষজ্ঞরা তো সোচ্চারে বলছিল যে এই সময় কেন, মনে হয়েছিল মানে আমাদের মধ্যে সাধারণ বিশেষজ্ঞ এবং অসাধারণ বিশেষজ্ঞরও মনে হয়েছিল যে আগে যখন কোনো স্পিনে কাজ করেনি সেদিনকে, যদিও অক্সার একটা উইকেট পেয়েছিল, তো তখন কেন, বা তখন তো পান্ডিয়াকে আনতে পারতো বা বুমরাকে তখনই, কারণ ম্যাচ তার আগেই আস্তে আস্তে স্লিপ করছে। ওই ওভারটার পর পান্ডিয়াকে আনলো, তার মাঝে একটা অসামান্য ঘটনা ঘটেছে যেটা গাভাস্কারের পরে আমি দেখলাম, গাভাস্কার উল্লেখ করেছে, আমারও চোখে পড়েছিল, যে প্রায় 3-4 মিনিটের একটা ঋষভ প্যাড খুলে একটা সময় নষ্ট করে যে ওই রিদিমটাকে ব্রেক করার জন্য, এবং আমার মনে হয় এটা অবভিয়াসলি আমাদের ক্যাপ্টেনের রোহিতের একটা চাল। এবং এই মানে বলা হয় রোহিত মানে ধোনির পরে সব থেকে ঠান্ডা মাথার ক্যাপ্টেন, অসামান্য, কিন্তু সেই রোহিতের মুখেই শুনলাম যে তারপর বলছে যে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম, আমার সারা রাত ঘুম হয়নি, আমি ভীষণভাবে এটা জিততে চেয়েছিলাম, এবং আগের 7 মাস আগের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন মানে 50 ওভার চ্যাম্পিয়ন মানে ট্রফি হারার পর প্রায় 4-5 দিন ধরে কেঁদেছিল, সেই ভিডিও আমরা দেখেছিলাম। সুতরাং সবাই মানুষ, যত ঠান্ডা মাথায় হই, যত টেনশনই হই, সবাই চেষ্টা করে, কিন্তু রেজাল্ট কিন্তু ইউ নেভার নো। আমার পয়েন্টটা কিন্তু আজকে এই ব্লগটা করার এখানে, আমরা সহজে, কত সহজে হাল ছেড়ে দিই। সেই সুমনের গানটা মনে পড়ছে, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় নতুন দিনের ভোরে। তো সেই আমাদের প্রত্যেকে, সে আমরা ছাত্র হই কি আমার 22 বছর, 30 বছর, 70 বছর, 90 বছর, যা বয়স হোক না কেন, কোনো কিছুতে হাল ছাড়বো না। ইউ নেভার নো, আমি যেটা ভালোবাসি সেটা মানে প্রাণপণ দিয়ে করবো, অ্যান্ড দ্যাটস ইট।
বিশেষজ্ঞরা অনেক কিছু বলবে, কিন্তু তুমি কাল মানে 29 তারিখের ম্যাচটাও দেখো না, অনেক কিছু হতে পারতো কিন্তু। এবং রোহিত বলছে, আমি যদিও সেই অর্থে ভাগ্যমণি না, রোহিত বলছেন এটা কিন্তু লেখা ছিল সেই জন্যই পেলাম, কিন্তু তারপরে এটাও বলছে যে আমি তো সেটা আগে জানতাম না, তার লেখা ছিল বলে শুয়ে থাকতাম। আমাদের যা যা করণীয়, রাহুল দ্রাবিড় বলছেন আমার 2 বছর ধরে এর জন্য প্ল্যানিং করেছি। তো এইটাই মানে টিমটা যে অসামান্য, এবং বিশেষ করে বুমরা বোধহয় সর্বকালের অন্যতম সেরা পেসার, ভারতবর্ষের সেরা পেসার, মানে আমার মনে হয় কেউই আপত্তি করবেন না, স্বয়ং কপিল দেব আপত্তি করবেন না, উনিও এন্ডোর্স করবেন। এবং পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা পেস বোলার, তারপর এতগুলো ভালো ভালো প্লেয়ার, বিরাটের মতো প্লেয়ার, সে পুরো টুর্নামেন্টটা ব্যর্থ। কালকেও মানে নাসির হোসেন একটা অসামান্য কথা বলেছেন, যখন হাফ টাইমে বলছেন যে ইন্ডিয়া যদি জেতে বিরাট ম্যান অফ দ্য ম্যাচ পাবে এবং বিরাটের ইনিংসটা নিয়ে ধন্য ধন্য হবে। আর যদি ইন্ডিয়া হারে, বিরাট মাঝের যে প্রায় 10 ওভার কোনো বাউন্ডারি মারিনি, সিঙ্গেল নিয়ে নিয়ে খেলেছে, সেটা বিশাল সমালোচিত হবে। দেখুন মানে ইউ নেভার নো, আমরা আমাদের ভালোবাসি যেটা, সেটা দিয়ে মানে প্রাণ মন নিয়ে সঁপে থাকবো, জড়িয়ে ধরবো, এমব্রেস করে থাকবো, দ্যাটস ইট। আর একটা কথা, সাকসেস ফেলিওর ওই যেটা বারবার বলা হয় স্পোর্টসের ক্ষেত্রে, মানে এপিটোপি। এবং ক্রিকেট, আমি এক সময় কার সামান্য হলেও ফুটবলার ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি ক্রিকেট আমাকে অনেক বেশি টানে। তার কারণ মানে এটা জীবনের সঙ্গে এতটা সিমিলি না, মানে ইটস আনপ্রেডিক্ট। জীবনে যেমন আমি জানি না কাল কি ঘটবে, মানে কিভাবে বাঁক নেবে, তো ক্রিকেটেও অনেকটা ওই রকম। তো থ্যাংক ইউ অল, তোমাদের সবাইকে অভিনন্দন, অসামান্য জয় আমরা সবাই অনুভব করেছি, ভীষণ ভালো কেটেছে 29 তারিখ। তারপরও বেশ কিছু রিল, বেশ কিছু কথোপকথন, সেই সবগুলো আসছে, সেগুলো দেখছি, ভালো লাগছে। তো আজ এখানে তো বাই ফর নাও বলার আগে যেটা বলি, যে আরেকটা অন্য জিনিস বলছি, যে তোমরা কিন্তু আমাদের কাছে আগের দিনও বোধহয় বলেছি, অ্যানোনিমাসলি মেসেজ করতে পারো, জানতে পারো, মেল করতে পারো, যে কোনো জিনিস নিয়ে আমাদের পরবর্তী ব্লগে কোন বিষয় নিয়ে তোমার কোনোটা সুবিধা হবে, তোমার কোনো কিছুতে অসুবিধা হচ্ছে, তোমার কোনো কিছুতে জানতে চাইছো, সেইগুলো নিয়েও আমরা করতে পারি ব্লগ। ওকে, আর আমাদের হাউ টু বি ওয়ার্কশপ তো আছে। বাই।